আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ওমর ফারুক, প্রভাষক, ইতিহাস বিভাগ, বান্দরবান সরকারি কলেজ। এই পর্যায়ে আমি আলাপ করব স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস নিয়ে, যেটা স্নাতক পাস প্রথম বর্ষ এবং স্নাতক সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য। তো আজকে আমার আলোচনা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে। যেমন আলোচ্য সূচিতে যেটা থাকবে যে মুক্তিযুদ্ধে ভারতের সমর্থন ও সহযোগিতার কারণ, তারপরে সমর্থন ও সহযোগিতায় ভারতের গৃহীত পদক্ষেপসমূহ, এবং ভারতের শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের অবদান। তো শুরুতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বহির্বিশ্বের যেসব শক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে বিশেষভাবে জড়িত ছিল, ভারত তার মধ্যে অন্যতম। মুক্তিযুদ্ধ শুরু হলে বহির্বিশ্বে যে প্রতিক্রিয়া হয়, সেই প্রতিক্রিয়ায় ভারতেই প্রথম দেশ যেখানে মুক্তিযুদ্ধের পক্ষে অত্যন্ত শক্তিশালী প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। মুক্তিযুদ্ধে ভারত এত ওতপ্রোতভাবে জড়িত ছিল যে ভারতের অবদানের কথা উল্লেখ না করলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস রচনা সম্ভব নয়। তো মুক্তিযুদ্ধে ভারতের সমর্থন ও সহযোগিতার কারণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত কেন সাহায্য করে সে বিষয়ে মতভেদ রয়েছে। লেখক ও চিন্তাবিদগণ এই ব্যাপারে বিভিন্ন ধরনের মত দিয়েছেন। সার্বিকভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সমর্থন, দান ও সহযোগিতার পেছনে নিম্নলিখিত কারণগুলোকে চিহ্নিত করা যায়। যেমন কতে আছে রাজনৈতিক ও সামরিক কারণ, তারপরে নকশাল আন্দোলন দমন, প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের আধিপত্য খর্বকরণ, গতে শরণার্থী সমস্যা, আর আরেকটা কারণ যেটা মানবিক কারণ। তো প্রথমে রাজনৈতিক ও সামরিক কারণ যেটা দেখি, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সাহায্যের প্রধান বিষয় বিবেচনা ছিল রাজনৈতিক। এ বিষয়ে আলোচনা করতে গিয়ে অনেকে বলে থাকেন যে ভারত তার জন্মশত্রু পাকিস্তানকে দুই পাশে রেখে শুরু থেকেই খুব অস্বস্তিতে ছিল। প্রথম থেকে পাকিস্তান ভারতের জন্য যেমন ছিল সামরিক হুমকি, তেমন ছিল ভারতের ধর্মনিরপেক্ষ রাজনীতিরও বিরোধী। তো পাকিস্তানের বিবেচনায় ভারত একটি হিন্দু রাষ্ট্র এবং হিন্দুরা হচ্ছে মুসলিম বিরোধী। পাকিস্তানের এই বিবেচনা ভারতের জন্য স্বস্তিদায়ক ছিল না। তাছাড়া সীমান্তে প্রতিরক্ষার জন্য ভারতের বিপুল ব্যয়ভার বহন করতে হচ্ছিল। তো সুতরাং 1971 সালে বাংলাদেশের মুক্তি সংগ্রামের সুযোগে পাকিস্তানকে ভাঙ্গার সুযোগ পেয়ে ভারত সঙ্গে সঙ্গে তা লুফে নিয়ে পাকিস্তানকে বিভক্ত করতে তৎপর হয়েছে বলে অনেকে মনে করেন। তারপরে যেটা কারণ, নকশাল আন্দোলন দমন। ভারতে এক শ্রেণীর বামপন্থী বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ মনে করেন যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ক্রমবর্ধমান নকশাল আন্দোলন ও নাগা বিদ্রোহকে দমন করার জন্য বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দায় নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তো কারণ মুক্তিগামী বাঙালির আন্দোলন দীর্ঘস্থায়ী হলে পশ্চিমবঙ্গ সহ ভারতের পূর্বাঞ্চলে ভারতের জন্য সমস্যা হতে পারত। তারপরে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের আধিপত্য খর্বকরণ। আমরা জানি যে 1947 সালে ব্রিটিশরা যখন ভারতীয় উপমহাদেশকে বিভাগ করে পাকিস্তান এবং ভারত নামে দুইটা আলাদা রাষ্ট্র গঠন করে যায়, সে সময় পর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতা বিদ্যমান রয়েছে বিভিন্নভাবে, সীমান্তে বা সামরিকভাবে, রাজনৈতিকভাবে, এবং কি কাশ্মীর নিয়ে কয়েকবার, বিশেষ করে মুক্তিযুদ্ধের আগেও প্রায় কয়েকবার কাশ্মীর নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব, এমনকি যুদ্ধ শুরু হয়, যার মধ্যে 1965 সালের পাক ভারত যুদ্ধ সবচেয়ে আলোচিত। তো এইসব কারণে বাংলাদেশ যেহেতু পাকিস্তানের অংশ ছিল, তো সে সময় পাকিস্তান বাংলাদেশ সহ আয়তন এবং জনসংখ্যায় মোটামুটি বিশাল একটা রাষ্ট্র ছিল। তো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত সমর্থন দিয়ে মূলত প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র, বিশেষ করে পাকিস্তানের আধিপত্য খর্ব করতে চেয়েছিল, যা ভারতের জন্য প্রয়োজন ছিল। তারপরে আরেকটা আছে শরণার্থী সমস্যা, যেটা ব্যাপক নিধন ও নির্যাতনের কারণে সংখ্যালঘু সম্প্রদায় সহ ব্যাপক হারে বাঙালির দেশ ত্যাগ ও শরণার্থী শিবিরে শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় গ্রহণ ভারতের জন্য ব্যাপক সমস্যার সৃষ্টি করে। প্রায় 1 কোটির মতো শরণার্থীর ভার বহন করতে
ভারতের বিরাট অঙ্কের অর্থ ব্যয় হতে থাকে। শুধু তাই নয়, শরণার্থীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা প্রভৃতি রাজ্যের উপর অর্থনৈতিক সামাজিক চাপ ক্রমাগত বাড়তে থাকে। শরণার্থীর সংখ্যা যত বাড়তে থাকে, পাকিস্তানের বিরুদ্ধে বলিষ্ঠতা প্রদর্শনের দাবি ক্ষমতাসীন কংগ্রেসের উপর ততই বৃদ্ধি পেতে থাকে। তো ভারতের দক্ষিণপন্থী ও সাম্প্রদায়িক দলসমূহ এই ইস্যুতে কংগ্রেসকে রাজনৈতিকভাবে পর্যদস্ত করতে উদ্যত হয়। অন্যদিকে সামরিক নিপীড়ন এবং সন্ত্রাসের পথ পরিহার করে রাজনৈতিক সমাধানের দিকে অগ্রসর হওয়ার জন্য একমাত্র সোভিয়েত ইউনিয়ন ছাড়া কোনো রাজনৈতিক শক্তি পাকিস্তানকে জোরালোভাবে চাপ প্রয়োগ করেনি। কিন্তু অন্তহীন শরণার্থী স্রোত ভারতের জন্য সৃষ্টি করে এক কঠিন বাধ্যবাধকতা। তো এই অবস্থায় স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা ব্যতীত যে শরণার্থী ফেরত পাঠানো সম্ভব নয় তা স্পষ্ট হয়ে ওঠে। ফলে বাংলাদেশের মুক্তি সংগ্রামকে সশস্ত্র সহযোগিতা প্রদান এবং বাংলাদেশের অভ্যন্তরে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলতে ছাত্র, শ্রমিক ও যুবককে সশস্ত্র ট্রেনিং দানের নীতি ভারত সরকার গ্রহণ করে। সর্বশেষ আরেকটা যেটা কারণ দেখা যাচ্ছে যে মানবিক কারণ। সাংবিধানিকভাবে ভারত হচ্ছে একটি গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ দেশ। পক্ষান্তরে পাকিস্তান হচ্ছে একটি ধর্মভিত্তিক রাষ্ট্র, যা অধিকাংশ সময় শাসিত হয়েছে সামরিক শাসক দ্বারা। আওয়ামী লীগের অন্যতম প্রধান রাজনৈতিক দর্শন ছিল ধর্ম নিরপেক্ষতা, যা ছিল ভারতের জন্য স্বস্তিদায়ক। তাই 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পর ভারত চেয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, তাহলে পাকিস্তানে গণতন্ত্র ফিরে আসবে, সামরিক উত্তেজনা কমবে এবং পাকিস্তানের ধর্মীয় রাষ্ট্রের চরিত্র লোপ পাবে। কিন্তু পাক সামরিক শাসকবর্গ নির্বাচনে বিজয়ীদের ক্ষমতা প্রদান না করে ব্যাপকভাবে হত্যা, দর্শন এবং নিপীড়ন ও নির্যাতন শুরু করলে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত নির্বাচনে বিজয়ী বাঙালির মুক্তি সংগ্রামকে সমর্থন করে এবং হত্যা, দর্শন ও নিপীড়নের বিরুদ্ধে মুক্তিকামী জনতাকে সামগ্রিক সহযোগিতা করতে তৎপর হয়। মূলত এগুলোই ছিল ভারতের মুক্তিযুদ্ধে ভারতের সমর্থন ও সহযোগিতার কারণ। তো ভারত আমাদের কিভাবে বা সমর্থন ও সহযোগিতায় ভারত কী কী পদক্ষেপ গ্রহণ করেছিল, যেমন শরণার্থীদের আশ্রয় দান, যেটা একেবারে প্রথমেই ভারত যেটা করেছিল এই পদক্ষেপ সমূহের মধ্যে শরণার্থীদের আশ্রয় দান ছিল শুরুতে। যে শরণার্থীদের আশ্রয় দান মুক্তিযুদ্ধে ভারত সরকারের সহযোগিতার এক অধ্যায়, উল্লেখযোগ্য অধ্যায় বলা যায়। তো মুক্তিযুদ্ধের সময় প্রতিদিন 20,000 থেকে 45,000 অসহায় নিরস্ত্র বাঙালি ভারতে আশ্রয় গ্রহণ করেছিল। বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মিলিয়ে প্রায় 1 কোটির মতো লোক ভারতে শরণার্থী হিসাবে আশ্রয় নিয়েছিল। এই বিপুল সংখ্যক শরণার্থীর পেছনে ভারত সরকারের বিরাট অঙ্কের অর্থ ব্যয় করতে হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ এবং শরণার্থীর জন্য ভারত এবং বাংলাদেশের প্রবাসী সরকারকে যে অর্থ সাহায্য করেছে তার পরিমাণ প্রায় ভারতীয় টাকায় 50 কোটি টাকার মতো বলে ভারতের তৎকালীন পুনর্বাসন সচিব GS কাহালান এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনকে জানিয়েছিলেন। কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত ভারতের ব্যয় হয় 260 কোটি টাকা। উল্লেখ্য, মোট ব্যয়ের হিসাবে ধরা হয়েছিল 558 মিলিয়ন মার্কিন ডলার। ঘরবাড়ি ছেড়ে আসা প্রায় নিঃস্ব 1 কোটির মতো শরণার্থী, যার মধ্যে অনেকে অসুস্থ কিংবা আহত, তাদের আশ্রয়, খাদ্য, চিকিৎসা, গৃহ নির্মাণ ইত্যাদির জন্য ভারত সরকারকে ব্যাপক প্রস্তুতি ও ত্যাগ স্বীকার করতে হয়েছিল। এ ব্যাপারে জাতিসংঘ সহ অন্যান্য বৈদেশিক সাহায্য এসেছিল অনেক পরে। তাই ভারত সরকার সময়মতো সহযোগিতা ও ত্যাগ স্বীকার না করলেই শরণার্থীদের পাশাপাশি মুজিবনগর সরকারকে চরম মূল্য দিতে হতো, হয়তো খাদ্য চিকিৎসাহীন অবস্থায় মারা যেত অনেকে। অস্থায়ী সরকার গঠনে সহায়তা, অর্থাৎ মুজিবনগরে যে সরকার গঠন করা হয়েছিল, মুক্তিযুদ্ধে পরিচালনাকারী সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত, তা গঠিত হয়েছে ভারতের মাটিতে, অবস্থান করেছে কলকাতায় এবং মুক্তিযুদ্ধের 9 মাস সরকারের সকল কর্মকাণ্ড পরিচালিত হয়েছে কলকাতা থেকে। এই সরকারের প্রধানমন্ত্রী হিসাবে তাজউদ্দিন আহমেদ যে ভাষণ দেন তা অল ইন্ডিয়া রেডিওর শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত হয়। শিলিগুড়ি কেন্দ্রের একটি অতিরিক্ত স্পিয়ার বা ট্রান্সমিটার এই জন্য ব্যবহার করা হয়েছিল। এই ট্রান্সমিটারের নাম ঘোষণা করা হয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। প্রকৃতপক্ষে তার এই ভাষণের মাধ্যমে বাংলাদেশ সরকারের জনসমক্ষে আত্মপ্রকাশ করে। এই ভাষণের মাধ্যমে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার বিষয়টিও পরিষ্কার করেন, যা সে ভারত সরকারের একটা উল্লেখযোগ্য অবদান ছিল এখানে। মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দান ও অস্ত্র সরবরাহ, যেখানে সেক্টর কমান্ডারদের অধীনে নিয়মিত বাহিনীকে ট্রেনিং করানো, তরুণ সম্প্রদায়কে রিক্রুট করা ও প্রশিক্ষণ দান, বিভিন্ন গেরিলা সংগঠনকে প্রশিক্ষণ দান ইত্যাদির মাধ্যমে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
1971 সালের 30 এপ্রিল এই ব্যাপারে ভারতীয় সেনাবাহিনীকে দায়িত্ব প্রদান করে এবং 9 মে তাদের হাতে ন্যস্ত হয় মুক্তিযুদ্ধে যোগদানোচ্ছুকদের ট্রেনিংয়ের দায়িত্ব। তো ভারতের বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত অস্ত্রসমূহ সন্ত্রাসবাদী বা বিদ্রোহীদের হাতে যাতে যে পৌঁছাবে না এই নিশ্চয়তার অভাবে তাদের মধ্যে অর্থাৎ বিভিন্ন যেখানে ভারতের বামপন্থী বা নকশালবাদী মিজো বিভিন্ন সশস্ত্র বিদ্রোহীদের তৎপরতা ভারতের প্রশাসনকে উদ্বিগ্ন করে তুলছিল। তো যুব শিবির ও অভ্যর্থনা শিবিরের মাধ্যমে তরুণদের রিক্রুট এবং আওয়ামী পরিষদ দ্বারা শনাক্তের পর তাদেরকে ট্রেনিং ক্যাম্পে ভর্তি করা হতো যেন বামপন্থীরা ট্রেনিংয়ের সুযোগ না পায়। এই জন্য প্রথম দিকে মুক্তিযুদ্ধে যোগদানে আগ্রহীদের তুলনায় ট্রেনিংয়ের সুযোগ ছিল সীমিত। মুক্তিযুদ্ধের সময় ভারত মুক্তিযোদ্ধাদেরকে প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র সরবরাহ করেছিল। শক্তিশালী পাকিস্তান আর্মির মোকাবেলা করতে প্রয়োজনীয় অস্ত্র আমদানি এবং তা মুক্তিযোদ্ধাদের মধ্যে সরবরাহ করে ভারত মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা রেখেছিল। লক্ষাধিক মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ, অস্ত্র অন্যান্য রসদ সরবরাহের জন্য সামরিক খাতে ভারতকে শরণার্থীদের পেছনে ব্যয়ের প্রায় দ্বিগুণ ব্যয় করতে হয়েছিল বলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনক কর্মকর্তা জানান। তো ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি স্বাক্ষর 1971 সালের যে জুলাই মাসে হেনরি কিসিঞ্জার অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সে সময়কার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের প্রচেষ্টায় এবং পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকার সাথে চীনের বরফ শীতল সম্পর্কের অবসান ঘটে। এর ফলে চীন ও আমেরিকার কাছে পাকিস্তান প্রিয় হয়ে ওঠে, যা ভারতের জন্য ছিল উদ্বেগজনক। এই অবস্থায় 1971 সালের 9 আগস্ট ভারত সোভিয়েত ইউনিয়নের সাথে 20 বছরের মৈত্রী চুক্তি করে, যার মূল বিষয় ছিল দুই দেশের কেউ আক্রান্ত হলে একে অপরকে সাহায্য করবে। এর ফলে মুক্তিগামী জনতার মনোবল বহুগুণ বেড়ে যায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সামরিক সাহায্য উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পায় এবং ভারত আরও দৃঢ়ভাবে বাংলাদেশকে সাহায্য করতে সক্ষম হয়। আন্তর্জাতিক ফোরামে প্রচারণা, যেটা প্রথম দিকে বহির্বিশ্বে বাংলাদেশের কোনো মিশন ছিল না। পরবর্তী সময় কিছু মিশন স্থাপিত হলেও তা ছিল খুবই সীমিত। তাই যেসব স্থানে ভারতের মিশন ছিল সেসব স্থানে ভারত বাঙালির স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার যৌক্তিকতা এবং নিরীহ বাঙালির বিরুদ্ধে পাক বাহিনীর অন্যায় আক্রমণ ইত্যাদি বিষয়ে বাংলাদেশের পক্ষে তৎপরতা চালিয়েছিল। শুধু তাই নয়, মুসলিম বিশ্ব এবং পশ্চিমা শক্তিবর্গকে পাকিস্তানের পর্যায়ক্রমিক অপপ্রচারের বিরুদ্ধাচরণ করা এবং বাংলাদেশের বাস্তবতা তুলে ধরার ক্ষেত্রে ভারতের সরকার ও বিরোধী দলের নেতারা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অনন্য সাধারণ ভূমিকা পালন করেছিলেন। প্রথমে দিল্লিতে অবস্থানরত রাষ্ট্রদূতদের বোঝানো, তারপর বিভিন্ন দেশের সরকার প্রধানের কাছে মন্ত্রী পর্যায়ের দূত পাঠানো এবং পরবর্তী পর্যায়ে যুক্তরাষ্ট্রসহ 8টি দেশ সফর করার মাধ্যমেই ইন্দিরা গান্ধী যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য দেশগুলোকে তার অবস্থান আংশিকভাবে হলেও বোঝাতে পেরেছিলেন। বিশ্ব জনমত গঠনের ক্ষেত্রে ভারতের সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যম যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, একইভাবে বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদের শরণার্থীদের দুর্দশা, মুক্তিযোদ্ধাদের তৎপরতা এবং পাকিস্তানি হানাদার বাহিনীর ধ্বংসযজ্ঞের নিদর্শন সমূহ দেখানোর ব্যবস্থাও ভারতকে করতে হয়েছিল। আমন্ত্রণ জানাতে হয়েছিল জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদস্য এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের। বাংলাদেশের পক্ষে মার্কিন জনমত সংগঠনের ক্ষেত্রে সিনেটর এডওয়ার্ড কেনেডির ভারত সফর খুবই ফলপ্রসূ হয়েছিল। তো সেপ্টেম্বরে দিল্লিতে সর্বোদয় নেতা জয়প্রকাশ নারায়ণ বাংলাদেশ সম্পর্কে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিলেন। প্রখ্যাত ভারতীয় ফরাসি বুদ্ধিজীবী আন্দ্রে মার্লো, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর হয়ে যুদ্ধ করেছিলেন, বলেছিলেন যে বাংলাদেশ যদি মুক্তিযুদ্ধের জন্য আন্তর্জাতিক ব্রিগেড গ্রহণের সিদ্ধান্ত নেয় তাহলে সবার আগে তিনি সেই ব্রিগেডে যোগ দিয়ে বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করবেন। এইভাবে নানাবিধ তৎপরতার মাধ্যমে ভারত আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে প্রচারণা চালিয়েছিল। বাংলাদেশকে স্বীকৃতি দান, যেটা ভারতের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল, যে ভারত কর্তৃক মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সমর্থন ও সহযোগিতার এক উজ্জ্বল অধ্যায় হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতি দান। 1971 সালের 6 ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করে। এর ফলে বিশ্ব দরবারে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশ স্বীকৃতি লাভ করে এবং মুক্তিগামী জনতার মনোবল বহুগুণে বৃদ্ধি পায়। কিন্তু মুক্তিযুদ্ধের শুরুতে ভারত কঠোর ভাষায় গণহত্যার নিন্দা, নির্যাতিত এবং সহায় সম্বলহীন মানুষের জন্য সীমান্ত খুলে দেওয়া, মুক্তিযোদ্ধাদের সাহায্য করা সহ
প্রয়োজনীয় সব কিছু করলেও মুক্তিযুদ্ধের শুরুতে বাংলাদেশকে স্বীকৃতি দানের বিষয়টি ভারতের জন্য ছিল খুবই স্পর্শকাতর। কারণ শরণার্থী সম্পর্কে বিস্তর সহানুভূতি, উদ্বেগ ও নিন্দা জ্ঞাপনের সত্ত্বেও পৃথিবীর কোনো রাষ্ট্রই তখন বাংলাদেশের স্বাধীনতার অধিকার স্বীকার করতে প্রস্তুত ছিল না। পাকিস্তানের সাথে একই সুরে যুক্তরাষ্ট্র, চীন সহ পশ্চিম ইউরোপীয় দেশসমূহ মনে করত যে এটা পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার। এই অবস্থায় বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া মানে পাক ভারত যুদ্ধের ঝুঁকি, যা ভারতের বিরুদ্ধে যুদ্ধে চীনকে উৎসাহিত করবে বলে ভারত মনে করত। এজন্য মুক্তিযুদ্ধের শুরুতে ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। তো সর্বশেষ যে আরেকটা পদক্ষেপ ছিল মিত্রবাহিনী গঠন এবং সরাসরি যুদ্ধে অংশগ্রহণ। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের সব ধরনের সমর্থন ও সহযোগিতা করলেও ভারত ডিসেম্বর 3 তারিখ পর্যন্ত সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। তবে 21শে নভেম্বর ভারতীয় বাহিনী ও মুক্তিবাহিনীর সমন্বয়ে যৌথ কমান্ড গঠিত হয়েছিল। কিন্তু যে কোনো সময় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণের প্রয়োজন হতে পারে এমন একটি চিন্তা ও প্রস্তুতি ভারত সরকারের মধ্যে জাগ্রত ছিল। মুক্তিবাহিনীর পর্যায়ক্রমে আক্রমণে যশোরের চৌগাছা সহ একের পর এক এলাকা পাক বাহিনীর হাতছাড়া হতে থাকলে পাকিস্তান হঠাৎ করে ভারতের পশ্চিমাঞ্চলের কয়েকটি শহর আক্রমণ করে 3 ডিসেম্বর। ফলে শুরু হয় পাক ভারত যুদ্ধ। কিন্তু ডিসেম্বর মাসের 4 তারিখ হতে বাংলাদেশ ভারত যৌথ বাহিনী একসাথে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হয়। মাত্র 18 ঘন্টার মধ্যে পূর্ব পাকিস্তানের পাক বিমান বাহিনী প্রায় অকার্যকর হয়ে পড়ে ভারতীয় বিমান বাহিনীর হামলায়। ভারত 6 ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয়। একের পর এক রণাঙ্গনে পরাজিত হতে থাকে পাক বাহিনী। বাংলাদেশের বিজয় হয়ে দাঁড়ায় সময়ের ব্যাপার মাত্র। অবশেষে 1971 সালের 16 ডিসেম্বর মাসে সেই কাঙ্ক্ষিত দিন 93,000 সৈন্য সহ পাক বাহিনীর পূর্বাঞ্চলের কমান্ডার জেনারেল নিয়াজি যৌথ বাহিনীর নিকট আত্মসমর্পণ করেন। প্রতিষ্ঠিত হয় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। এই যুদ্ধে ভারতের প্রায় 4,000 অফিসার ও জওয়ান এবং অসংখ্য বেসামরিক লোক শহীদ হয়। তো আর একটা অবদান আছে, আমরা যেটা দেখছি যে ভারতের শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের অবদান। মুক্তিযুদ্ধে ভারত সরকারের পাশাপাশি ভারতের শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীগণ বেসরকারি পর্যায়েও ব্যাপক ভূমিকা রেখেছিল। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে সভাপতি করে 8 এপ্রিল বাংলাদেশ ভারত সহায়ক শিল্পী সমিতি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী সমিতি গঠন করা হয়। ভারতের বিখ্যাত সঙ্গীতজ্ঞ পণ্ডিত রবিশঙ্কর আমেরিকায় বাংলাদেশ কনসার্টের আয়োজন করে $10 লক্ষ ইউনিসেফকে দিয়েছিলেন। শরণার্থী শিবিরের শিশুদের জন্য মকবুল, ফিদা হোসেনের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর ছবি এঁকে মুম্বাই শহরের রাস্তায় রাস্তায় ঘুরে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন শরণার্থীদের সাহায্য করার জন্য। তো ভারতীয় কবি, সাহিত্যিকগণ বাড়ি বাড়ি ঘুরে অর্থ সংগ্রহ করেছেন। শিল্পীরা ছবি এঁকেছেন, গায়েরা বাংলাদেশের উপর, বাংলাদেশের জন্য গান গেয়েছেন, নাট্যকর্মীরা নাটক করেছেন, চলচ্চিত্রকারেরা চলচ্চিত্র নির্মাণ করেছেন। সব মিলিয়ে ভারতের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের ভেতর এমন ব্যক্তি খুব কমই পাওয়া যাবে যারা কোনো না কোনোভাবে তখন বাংলাদেশকে সাহায্য করেননি। তো সার্বিকভাবে এই ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা বা অবদান। তো আজকে এই পর্যন্ত। অন্যদিন আবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় আসবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।